ফেমিনিস্ট ফ্যাক্টর লাইভ ভাবনা বিনিময়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রায় অনেক দিন পর আমরা আবার লাইভে ফিরে আসলাম। মাঝখানে বেশ কিছুদিন লাইভটা বন্ধ ছিল নানা কারণে, নানা সমস্যা জটিলতা আমাদের জীবনে তো সবসময় থাকে। তো আজকে ফেরত আসলাম এবং বেশ একটা ইন্টারেস্টিং ইস্যু নিয়ে ফেরত আসলাম। মানে বলা যায় আসতে বাধ্য হলাম। আজকে হয়তো এই ঘটনাটা না হলে আমি হয়তো আরেকটু গড়িমসি করতাম, একটু অলসতা করতাম হয়তো। তো আজকে আমাদের মাঝখানে অসাধারণ দুজন মানুষ আছেন যারা খুব ভালো চিন্তা করেন, কথা বলেন, ভাবেন, দেশ নিয়ে ভাবেন, আমাদেরকে নিয়ে ভাবেন, সমাজটাকে নিয়ে ভাবেন, এবং সেই সাথে আরো কিছু ব্যাপারও থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে। তো শুরুতেই বলে নিই যে আজকে আমাদের ভাবনা বিনিময়ের বিষয়টা কি। আপনারা জানেন যে দুদিন ধরে একটা ভিডিও নিয়ে খুব আলোচনা হচ্ছে, একটা সিগারেট খাওয়ার ভিডিও। সিগারেটটা খাচ্ছে একটি মেয়ে, একটি রাজশাহী শহরে একটি জায়গায় তার বন্ধুর সাথে বসে সে সিগারেট খাচ্ছিল। তো সেখানে এসে কিছু মানুষ তাকে খুবই ন্যাক্কারজনক ভঙ্গিতে তাকে হয়রানি করেছে, অপমান করেছে এবং তাকে সে জায়গা থেকে উঠে যেতে বাধ্য করেছে। শুধু তাই না, পুরো ব্যাপারটি ভিডিও করেছে এবং ভিডিওতে নানা ধরনের আপত্তিকর শব্দ ব্যবহার করে শব্দ চয়ন করেছে, ভিডিওর ক্যামেরার ফোকাস নানা রকম নোংরামি করেছে, অনেক কিছু করেছে এবং সেটা পরে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও দিয়েছে আপত্তিকর মন্তব্য সহ। তো এরকম একটা প্রেক্ষাপটে আমরা আজকে কথা বলবো মোরাল পুলিশিং নিয়ে। এই যে মোরাল পুলিশিং এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটি নারীর ক্ষেত্রে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলাপচারিতা এবং আজকে আমাদের অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের অতিথিদের পরিচয়টা দিচ্ছি। আমাদের সঙ্গে আছে অনির্বাণ ভৌমিক। তিনি সুইস কন্ট্যাক্ট, একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত আছেন। বর্তমানে তিনি কেনিয়াতে আছেন কাজের সূত্রে, সেখানে তিনি রিজিওনাল ডিরেক্টর। আমাদের সাথে আছেন স্নিগ্ধা রিজওয়ানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষক, বর্তমানে নিউজিল্যান্ডে গবেষণারত। এবং আমাদের সাথে আজকে আরো আছেন, যুক্ত হয়েছেন সুমাইয়া অনন্যা। সুমাইয়া অনন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন ফার্সি এবং আরবি ভাষা বিভাগে। এবং সুমাইয়ার আজকের আলোচনায় আসবার আরেকটি বিশেষ কারণ হচ্ছে যে ভিডিওটি নিয়ে আমরা আজকে আলোচনার সূত্রপাত করলাম, যে ভিডিওটি নিয়ে এত ঘটনা ঘটে গেল, সেই ভিডিওর সেই সাহসী মেয়েটি হচ্ছে সুমাইয়া। না, আমি এজন্য ওকে সাহসী বলছি না যে সে সিগারেট খেয়েছে বা এরকম কিছু। আমি বলবো যে এরকম একটা মবের বিরুদ্ধে, এরকম একটা ফুঁসে ওঠা কি বলবো উগ্রবাদী মোল্লা তান্ত্রিক চিন্তাধারার মবের বিরুদ্ধে মুখে মুখে কথা বলা, স্পষ্ট করে নিজের অবস্থান ব্যক্ত করবার মতো ব্যক্তিত্ব এবং সাহস সুমাইয়ার আছে, এবং সে কারণেই আমি তাকে সাহসী বলছি। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের আলোচনা। আমি আশা করছি আজকে আমরা আলোচনার মধ্যে দিয়ে বেশ কিছু বিষয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো। আপনাদের সবাইকে অভিনন্দন, স্বাগত। আমি শুরুতেই স্নিগ্ধা আপার কাছে যেতে চাই। স্নিগ্ধা আপা নৃতত্ত্ব বিভাগের শিক্ষক, গবেষণা করছেন। আপা, এই যে মোরাল পুলিশিং এর ব্যাপারটা, আমার কাছে মনে হয় যে আমিও খুব ছোটবেলা থেকে এই জিনিসটা দেখেছি এবং আমিও নানা সময় মোরাল পুলিশিং এর মুখোমুখি হয়েছি। হয়তো আমি খুব নর্মালি একটা কারোর সাথে কথা বলছি, আমার উপরের ক্লাসের বোনেরা এসে আমাকে বললো, আই বিহেভ ইয়োরসেলফ, তুমি ঠিক মতো আচরণ করছো না, এই তোমার গলায় ওড়না কেন, মানে নানান রকম। ইভেন আমার
বয়সী বন্ধু বান্ধবরা আমার সাথে মোরাল পুলিশিং করেছে। তো এই যে আমাদের একটা টেন্ডেন্সি, আপনার কি মনে হয় এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য, নাকি পৃথিবীর সব দেশে এইগুলো একটু কম বেশি আছে? আমি একটু সংক্ষেপে আপনার কাছে শুনতে চাই, আলোচনার সূত্রপাত করতে চাই এটা দিয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ মুনমুন আপা এবং ফেমিনিস্ট ফ্যাক্টরকে আমার সাথে যারা আছেন কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আর এই বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সুমাইয়াকে এখানে দেখে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, কেন সেটা আমি পরেই ব্যাখ্যা করব যে কেন ভালো লাগছে। যাই হোক, আমি একটা কথা বলি যে মোরাল পুলিশিং এর আমরা যখন একাডেমিক এরিয়াতে মোরাল পুলিশিংটা নিয়ে অনেক বেশি আলোচনা করা শুরু করলাম, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে একটা জায়গা কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে মোরাল পুলিশিং এর ব্যাপারটা খুব নিবিড় ভাবে যুক্ত। কারণ আপনার মোরাল পুলিশিং এর একটা মূল যে বক্তব্যটা আসে, মানে যেখান থেকে ইন্ডিয়ার যে গল্পটা আসে, সেখানে আছে নিজের সংস্কৃতি রক্ষা করা, সংস্কৃতিকে রক্ষা করতে হবে। হ্যাঁ, এবং এই সংস্কৃতিকে রক্ষার একজন কতিপয় ব্যক্তি রক্ষক তৈরি হবে, যারা সংস্কৃতি রক্ষার নামে নিজেরা নানা ধরনের, শুধু যে মানে আপনার মানে একটা সমস্যা হচ্ছে, সমস্যার বিপক্ষে কথা বলেই সেখানে সীমায়িত সেটা না। দেখা গেছে ইন্ডিয়ার কনটেক্সটে আপনার মুখে কালি দিয়ে দিচ্ছে, নানা ধরনের অ্যাবিউজ করছে, এই পর্যায়েরও কিন্তু বিষয়গুলো লক্ষ্য করা যায়। এছাড়া আরো ইন্টারেস্টিংলি বলি, এর বাইরে যখন দেখেন একটা জিনিস বলেছি আমি, ইন্ডিয়াতে একটা থিম হচ্ছে যে আপনার নিজের সংস্কৃতি রক্ষা করতে হবে। এই যে নিজের সংস্কৃতি বলতে যে কোন সংস্কৃতি, এটা একটা খুব প্রবলেম, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই মোস্ট মেজরিটি কেসেসে যেটা দেখা যায়, যারা ফান্ডামেন্টালিস্ট, হ্যাঁ, যাদের মধ্যে একটা গ্রুপ থাকে, অর্থাৎ মোরাল পুলিশিং এর দুটো বিষয় থাকে। একটা আছে যে আপনি আপনার মতো কতগুলো মোরালিটি তৈরি করছেন, এবং সেই মোরালিটি তৈরি করে আপনি মনে করছেন এটাই হচ্ছে আদর্শ, আপনি ভাবছেন এটাই হচ্ছে আদর্শ এবং এইভাবেই সবাইকে চলতে হবে, এটা একটা। আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় আমাদের আলোচনা তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাষ্ট্র করে কি, রাষ্ট্র অথবা প্রভাবশালী অথবা মৌলবাদী এই ধরনের ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, তারা একটা ইলিউশন তৈরি করে মোরাল পুলিশিং এর মাধ্যমে। অর্থাৎ আপনার সামনে এমন একটা মোরালিটি তৈরি করবে, এটা হচ্ছে আদর্শ, এই জীবন ব্যবস্থা অনুসরণে আপনার জীবন সবচেয়ে বেশি ভালো হবে। এই যে ভালো কোনটা ভালো হবে, আপনি এইভাবে চলাচল করলেই আপনার জীবনটা সুখময় হতে পারে। এর বাইরে, এই ফ্রেমের বাইরে যদি আপনি চলে যান, তাহলে আপনার মানে ভালো করার কোনো সুযোগ নাই। যেমন মনে করেন, ইন্টারেস্টিং একটা কথা বলি, মালয়েশিয়াতেও কিন্তু মোরাল পলিসিং হয়। মোরাল পলিসিং এর ওখানে একটা ছোট্ট উদাহরণ দেই। ওখানে একটা ফতোয়া দেওয়া হলো, মেয়েরা টম বয়ের অ্যাটিটিউড করতে পারবে না, এটা মোরালি আনএথিক্যাল, এবং এর এগেইনস্টে ফতোয়া দেওয়া হলো। হ্যাঁ, এবং মজার ব্যাপার, সেখানে বলা হলো যে এই যে দেখেন এখানে আরো তাকে অ্যাকিউজ করা হলো, কোনো মেয়ে যদি টম বয় হয়ে যায় তাহলে সে হয়তো লেসবিয়ান হয়ে যাবে। কোনো মেয়ে যদি টম বয় হয়ে হওয়ার অর্থ সে লেসবিয়ান হয়ে যেতে পারে। এবং এই যে ভয় এবং ভীতি, ধর্মীয় ভীতি, জাত গেল পাত গেল, এবং আমাদের যে আইডিয়াল নর্মস আছে, নর্মস এর মধ্যে পড়লো না। তো সেখান থেকে মালয়েশিয়াতে কিন্তু এই ধরনের একটা কেস দেখা গেছে, এবং মালয়েশিয়াতেও কিন্তু মোরাল পুলিশিংটা নানাভাবে হয়। ইন্টারেস্টিংলি, আজকে যখন আপনি এখানে বসে গল্প করছি, মোরাল পুলিশিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে, সেটা ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বলেন, গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে নারী। নারী হচ্ছে মোরাল পুলিশিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সাবজেক্ট, যে কন্ট্রোল করার জন্য এই মোরালিটি গুলো তৈরি করা হয়। অর্থাৎ এই আচরণের করার মধ্য দিয়ে আপনি নিয়ন্ত্রিত হবে। যদিও এটা সত্য, যেমন আপনি নিশ্চয়ই জানেন যে প্রকাশ্যে চুমু খেলে পরে আমাদেরই এখানে অনেক, মানে এই ছবিটা তোলার কারণে কতিপয় কাপল যদি একটা ছবি এসেছিল, আপনার মনে আছে নিশ্চয়ই মুনমুন আপা, একটা ছবি এসেছিল, ছবিটার মধ্যে ওরকম কোনো কিছু কুৎসিত অশ্লীল কিছু ছিল না, কিন্তু সেই ছবিটা নিয়ে যা যা করা হয়েছে, মোরাল পুলিশিং অলসো। অর্থাৎ মোরাল পুলিশিং এর ব্যাপারটা হচ্ছে ওখানে, এক হচ্ছে আপনার যখন আপনি সংস্কৃতির কিছু আদর্শ মানদণ্ড তৈরি করছেন, এবং আপনি কতগুলো মোরালিটিতে আপনি বিশ্বাস করেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ মোরালিটিটা কার, এটা খুব গুরুত্বপূর্ণ।
আপনার কাছে যেটা ইথিক্যাল মনে হয়, আপনার কাছে যেটা মোরাল মনে হয়, সেটা কিন্তু আরেকজনের কাছে মোরাল নাও মনে হতে পারে। যেমন মনে করেন কানসিয়ানের ধারা অনুযায়ী পৃথিবীতে ইউনিভার্সাল কতগুলো মোরালিটি আছে। মিথ্যা বলা পাপ, মানে মিথ্যা বলা মানে হচ্ছে খারাপ কথা। তখন কানসিয়ান ধারাকে একটা প্রশ্ন করেছিল পরবর্তীতে ইউটিলিটিয়ান ধারারা। ধরেন এমন হলো যে একটা ছোট্ট শিশুকে, একটা দাঙ্গা হচ্ছে, দাঙ্গাতে তার ধর্ম পরিচয়ের কারণে মেরে ফেলা হবে। হ্যাঁ, মানে যে কোনো, তখন একটা ছোট বাচ্চা আপনার কাছে আসছে এবং আপনি তাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনি জানেন যে আপনি যদি বলে দেন যে সে ওখানে লুকিয়েছে তার জীবনটা চলে যাবে, তখন আপনার মিথ্যা বলাটা কি মোরাল নাকি মোরাল না? এই যে মোরালিটির পারসেপশন ইউনিভার্সাল হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের অঞ্চলে, বাংলা অঞ্চলে বা বর্তমান যে কনটেক্সটে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, এখানকার মোরালিটি অনেক বেশি চাপিয়ে দেওয়া একটা ফান্ডামেন্টালিস্ট একটা মোরালিটিকে আমরা আদর্শ বলে ধরে নিচ্ছি, এবং এটা একটা মারাত্মক সমস্যা। অর্থাৎ এই মোরালিটি আদতে মোরাল কি ইমোরাল এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করা যায় কিনা। গুরুত্বপূর্ণ হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে আপনি নারী, আপনি ভালো মেয়ে কিনা, আপনি নারী, আপনাকে ঘরের ভিতরে ঢুকানো যায় কিনা, আপনি নারী, আপনি স্লিভলেস কেন পরবেন, আপনি নারী কেন বোরখার মধ্যে থাকবেন না, আপনি নারী আপনার মাথায় কেন হিজাব থাকবে না, আপনি নারী। যেটা দেখছি যে আপা, যে জিনিসটা যে একটা শ্রেণী উদ্দেশ্যমূলক ভাবে করছে, তাদের একটা নিজস্ব এজেন্ডা আছে, আরেকটা শ্রেণী তাদের বেড়ে ওঠাটা, তাদের মানসিক গড়নটা এরকম হয়ে গেছে যে আমি এটাকে মরালিটি মনে করছি, তো আমার এই মরালিটিটা সবাইকে অনুসরণ করতে হবে। এবং আরেকটা যেটা আপনি পয়েন্ট, যে আলটিমেটলি যে শ্রেণীটা শোষিত বা যে শ্রেণীটাকে দুর্বল করে রাখা হয়েছে, অবদমন করে রাখা হয়েছে, সেই শ্রেণীটাকে দিয়ে করানোটা সবচেয়ে সহজ কাজ। বিষয়টা কিন্তু এটাই দাঁড়ায়। অনির্বাণ ভৌমিকের কাছে যেতে চাই যে এই যে মোরাল পুলিশিং এ নারীকে টার্গেট করা, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখব যে যারা একটু বয়সে ছোট, যারা একটু দুর্বল, এবং আমার একটা অবজারভেশন হচ্ছে যে দেখবেন যে একদম উচ্চবিত্ত, খুব খুব উচ্চবিত্ত শ্রেণীর ভিতরে কিন্তু এই হরদম সিগারেট খাচ্ছে বা যা কিছু করছে, ওই জিনিসটাকে কিন্তু ওইভাবে কেউ এসে বলছে না। বিত্ত শুধু না, ধরেন ক্ষমতাধর কেউ, একজন ক্ষমতাধরের সন্তান, সে একটা দামি গাড়িতে বসে যদি বিড়ি খায়, তাকে কেউ কিছুই বলবে না। তো এই জায়গাটাতে এসে অনির্বাণ, আপনার অবজারভেশনটা আমি জানতে চাই। ধন্যবাদ ফেমিনিস্ট ফ্যাক্টরকে। প্রথমত আমি একটু এই বিষয়টাকে একটু বড় করে ভাবতে চাই। সেটা হচ্ছে যে মোরাল পলিসিং কারা করে এবং কেন কেন করে, এটা হচ্ছে একটা ভাবনার বিষয়। সেটা হচ্ছে প্রথমত মোরাল পলিসিং করে তারাই যারা ক্ষমতার কাঠামোতে তুলনামূলকভাবে শক্তিশালী একটা অবস্থানে থাকে এবং কাউকে তারা প্রান্তিক অবস্থানে ঠেলে দিতে চায়। মার্জিনালাইজেশনের একটা প্রসেস, এবং এই মার্জিনালাইজেশন প্রসেসে তথাকথিত একটা স্বনির্ধারিত নৈতিকতার মানদণ্ডকে ব্যবহার করা হয় একটা এই মার্জিনালাইজেশন প্রসেস হিসেবে। এবং এইটা এখন নারীদেরকে করা হচ্ছে, যুগ যুগ ধরে নারীদেরকে আমাদের সমাজে করা হয়েছে। এবং এই মোরাল পলিসিংটাকে সবসময় একটা জেন্ডার লেন্স, এটা সবসময়ই ছিল। এই জেন্ডার লেন্সের সাথে আরেকটা লেন্স সবসময় ছিল, সেটা হচ্ছে জাতপাতের বিচার। বিশেষ করে অনেক পুরনো সময়ে যখন নাকি হিন্দু ধর্মে জাতের বিভাজনটা খুব প্রকট ছিল, উঁচু জাত নিচু জাত, এবং যেটা কিনা হয়তো ভারত কিংবা দক্ষিণ এশিয়ার অন্য অনেক দেশে এখনো দেখা যায়, সেখানে এই তথাকথিত মোরাল পলিসিংটাকে ব্যবহার করা হয়েছে নিচু জাতের মানুষজনদেরকে প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত করবার জন্য, তাদেরকে সমাজের মূল কাঠামো থেকে সরিয়ে দিয়ে একদম একটা প্রান্তিক অবস্থানে ঠেলে দেওয়া, যাতে তুলনামূলকভাবে সংখ্যাগরিষ্ঠ যারা, সেটা অর্থনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, কিংবা জাত পরিচয়ের কারণে হোক, তারা যেন তাদের শোষণ, নিপীড়ন এবং তাদের মতো করে ওই প্রান্তিক জনগোষ্ঠীকে পরিচালনা করতে পারে। সেটা কিন্তু যুগ যুগ ধরে আমরা দেখেছি। এবং এইটার অন্ততপক্ষে একটা জিনিস এখানে ধারাবাহিক ছিল, সেটা হচ্ছে এই প্রান্তিকীকরণ প্রক্রিয়ার মধ্যে ধর্মকে কনস্ট্যান্টলি ব্যবহার করা হয়েছে। সেটা যে ধর্মই হোক না কেন, সেই ধর্মের কোনো একটা ব্যাখ্যাকে ব্যবহার করে একটা
তথাকথিত নৈতিকতার মানদণ্ড সৃষ্টি করা হয়েছে এবং সেই মানদণ্ড ব্যবহার করে কখনো নারীকে, কখনো নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তের মানুষজনকে কিংবা খুব সুনির্দিষ্ট কিছু পেশাজীবী মানুষকে প্রান্তিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, হরিজনদেরকে প্রান্তিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং এইটা কিন্তু আমরা দেখেছি। সো আমাদের এইটা একটা খুব বড় ব্যাপার যে মোরাল পলিসিং সবসময়ই একটা ক্ষমতাধর মানুষের ক্ষমতাকে সুসংহত করবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন এই ক্ষমতা কখনো রাজনৈতিক ক্ষমতা হয়েছে, কখনো লিঙ্গ ভিত্তিক ক্ষমতা হয়েছে, যে পুরুষ তার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, নারীকে অবদমিত করবার জন্য, এবং আমি বলি প্রতিযোগিতাকে থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য। কারণ মহিলারা যত বেশি কাজের জায়গায় আসবেন, শিক্ষায় আসবেন, কর্মক্ষেত্রে আসবেন, আমি মনে করি পুরুষরা তত বেশি প্রতিযোগিতার সম্মুখীন হবেন। এবং এই প্রতিযোগিতা থেকে দূরে সরে যাওয়ার জন্য, প্রতিযোগিতাকে ঠেকিয়ে রাখার জন্য এই নৈতিক এই মোরাল পলিসিংটাকে সবসময় ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করবার একটা চেষ্টা। এবং এই ব্যক্তি স্বাধীনতাকে কিন্তু আমি পুরুষ হিসেবেও কিন্তু আমাকে অনেক সময় মোরাল পলিসিং ফেস করতে হয়েছে। আমাকেও কিন্তু বলা হয়েছে যে ভালো ঘরের ছেলেরা এই কাজ করে না। মানে মেয়েদেরকে তো অনেক বেশি ফেস করতে হয়েছে, ছেলে হিসেবে হয়তো কখনো কখনো আমাকে শুনতে হয়েছে যে ভালো ছেলেরা এই কাজ করে না। এখন প্রশ্ন হচ্ছে ভালো ছেলের ডেফিনেশনটা আসলে কে তৈরি করেছে? আর মেয়ের কথা তো বাদই দিলাম। এবং আমি যখন একজন মেয়ের বাবা, এখন আমি খুব চিন্তিত হই যে আমার প্রতিবেশী বা আমাদের সমাজের মানুষ আমার মেয়েকে কি বলবে। এবং আমার জন্য একটা বড় কঠিন কাজ হচ্ছে মেয়েকে ওইটা বিশ্বাস করানো, সে যেন অন্যের কথা শুনে প্রভাবিত না হয়ে নিজেকে গুটিয়ে না ফেলে। এবং এই মোরাল পলিসিং এর একটা বড় জায়গা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আঘাত করতে করতে মানুষকে বিশ্বাস করানো যে তুমি খারাপ এবং তুমি ছোট এবং এটা তোমার করতে হবে। কাজে এই মেকানিজমটা যখন ইনবিল্ট হয়ে যায় তখন একটা সেলফ পারপিচুয়েটিং সাইকেল তৈরি হয়, তখন আর এক্সট্রা মোরাল পলিসিং এর প্রয়োজন হয় না। কারণ মানসিক ভাবে আমার মনোজগতে তখন অলরেডি ওইটা গেঁথে দেওয়া হয়েছে যে আমি যদি ভালো হতে চাই তাহলে আমি এই কাজটা করতে পারবো না। কাজেই এই যে আমরা ক্রমশ ভিন্ন মত এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গাটাকে সংকুচিত করে একটা উগ্র এবং সংকীর্ণ সমাজ তৈরি করছি, এইটা কিন্তু শুধু নারীকে না, ইভেন্চুয়ালি আমাদের সবাইকে একটা উগ্র এবং অস্থিতিশীল এবং অসহনশীল সমাজের দিকে ঠেলে দেবে, যার প্রথম এবং প্রধান শিকার হচ্ছে নারীরা। তারপর আসবে ধর্মীয় সংখ্যালঘুরা, কারণ আমরা এটা দেখবো যে ধর্মীয় সংখ্যালঘুরা, তারপর আসবে চিন্তার জগতে যারা সংখ্যালঘু হয়ে পড়বে ক্রমশ, যারা মুক্ত চিন্তা বা তথাকথিত প্লুরালিস্টিক চিন্তা করবে, তাদেরকে বলা হবে যে প্লুরালিস্টিক ধারণায় যারা বাস করে তারা নৈতিক না। আমার খাবার, আমার পোশাক, আমার আচরণ সবকিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে একটাই কারণে, যাতে আমি ওই শক্তিধর সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা শুনতে থাকি। কাজেই এই মোরাল পলিসিংটা হচ্ছে শোষণ করা, বঞ্চনা করার একটা 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 অস্ত্র, যেটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু নারীদের ক্ষেত্রে এটার ব্যবহার সবসময় খুব কনসিস্টেন্ট ছিল। আমার মায়েদেরকে দেখেছি, আমার দিদাদের কাছে শুনেছি, আমার বন্ধুদের কাছে শুনছি, এবং আমার ধারণা আমরা যদি এটা পরিবর্তন না করতে পারি আমার মেয়েদের কাছেও আমরা এটা শুনে যাব। আপাতত এখানে থাম। আমার এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা যে কখন আমি আমার যার সাথে আমি মোরাল পলিসিং করছি তাকে আমি আসলে তাকে তো আমি পরাজিত করতে চাই, তাকে আঘাত করতে চাই। তো আঘাত করার উদ্দেশ্য থাকে হচ্ছে আমি তার আত্মবিশ্বাসটা ভেঙে দেব, যে তুমি কনস্ট্যান্টলি বলতে বলতে যে তুমি খারাপ। বা এই ইস্যুতেই যদি আমি ধরি যে মেয়েরা সিগারেট খায় না এবং যে মেয়েরা সিগারেট খায় তারা খারাপ মেয়ে, এই তো বিষয়টা। তো এই জিনিসটা যখন কনস্ট্যান্টলি বলতে থাকে অথচ পুরুষরা অহরহ সিগারেট খাচ্ছে, তারা কিন্তু খারাপ পুরুষ হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে যে স্বাস্থ্যগত দিক থেকে সে অসচেতন, এইটুকু বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু সিগারেট খাওয়াটা ইন জেনারেল খারাপ, কিন্তু আলাদা করে এটা মেয়েদেরকে এক্সট্রা খারাপ করার জায়গাটাতেই হচ্ছে কি আপত্তি এবং সমস্যাটা। এইটা তার চরিত্রকে ডিফাইন করছে সিগারেট দিয়ে। তো এই যে আত্মবিশ্বাসের জায়গা আঘাত হানা, এখানে আমি এখন সুমাইয়ার কাছে আসব। সুমাইয়া,
ভিডিওটা আমি একটু তোমার কাছে সেদিনকার সিচুয়েশনটা শুনতে চাই খুব সংক্ষেপে, কারণ আমরা সবাই ভিডিওটা দেখেছি, সিচুয়েশন আমরা জানি। আমি বেসিক্যালি যেটা বেশি করে শুনতে চাইবো যে ওই সময়টা তোমার মানসিক অবস্থাটা কি, মানে তুমি তো ওখানে গিয়েছো একটু আড্ডা মারতে, বেড়াতে গিয়েছো রাজশাহী শহরে, তোমার তুমি যদিও জানো যে কারণ আমরা সব মেয়েরাই জানি যে এই ধরনের পরিস্থিতি যে কোনো সময় হয়, কিন্তু এতটা সিভিয়ার হয়ে যাবে এটা নিশ্চয়ই তুমি ভাবো না। তো ওই সময়টা তুমি যে আত্মবিশ্বাসী ছিলে, এটা আমরা ভিডিওতেও দেখেছি যে তুমি যথেষ্ট স্মার্টলি জিনিসটা ডিল করেছো। ওই সময়টা তোমার কথাটা আমি একটু জানতে চাই, যে তোমার অভিজ্ঞতাটা। আচ্ছা, আমি যখন পাবলিকলি একটা জিনিস করছি বা কোনো কিছুকে চ্যালেঞ্জ করছি, তখন আমার মানে আমি এটা সবসময় মেনে চলি যে আমি যে কোনো ধরনের খারাপ সিচুয়েশনের জন্য প্রস্তুত, এটা যেভাবেই হোক। আর ওই দিন যেটা হলো যে তারা আমাকে এসে করছিল, তারা কিন্তু বলেছিল যে ভিডিও কর ভিডিও কর। আমি কিন্তু তাদের বলেছিলাম যে হ্যাঁ ভিডিও করেন। আমি শুধুমাত্র ওখানে বসেছিলাম যে তাদের মুখ থেকে উত্তরটা পাওয়ার জন্য, যে কেন আমি এখানে স্মোক করতে পারবো না। শেষমেশ কিন্তু তারা বলেছে আপনি মেয়ে তাই পারবেন না। পাশ থেকে কিন্তু তারপর হচ্ছে ওই ধর্ষণের হুমকি দেওয়া হলো। এই তো। আর প্রথমে হচ্ছে আমি একা গিয়েছিলাম ওখানে, ওখানে একা যাওয়ার পর ওই ভাইয়া আসেননি। তো আমার হচ্ছে ট্যাটু দেখা যাচ্ছিল, খুব টিজ করছিল। তো ওটা আমি ইগনোর করে যাচ্ছিলাম, কিন্তু যখন দেখলেন যে আমার পাশে একটা ছেলে বসে আছে, সে কোনো ওই সময় কোনো রিয়াক্ট করছে না, আমি করছি। আবার আরেকটা জিনিস হয়েছে যে ভিডিওটাতে যেটা দেখা যায়নি, কারণ অনেকগুলো ফোন করেছে, অনেকগুলো ভিডিও নামানো হয়েছে, যেটা আর লাস্টে যেটা হয়েছে ওটা নামানো হয়নি। তো ওখানে হচ্ছে ওই ভাইয়ার গায়ে হাত তুলতে গিয়েছিলেন ওই লোক, মানে আমি হচ্ছে বসে আছি যে আমি ফেলবো না সিগারেট, কি করবেন করেন, আপনি আমার গায়ে হাত তুলবেন তোলেন, দেখি কি করবেন। তো সে হচ্ছে ওই ভাইয়ার কলার ধরে করছে, পরে সাথে সাথে আমি সিগারেটটা হচ্ছে নিভিয়েছি, নিভিয়ে হচ্ছে তার সাথে কথা বলছি। সে যখন বলে দিল যে আচ্ছা ঠিক আছে তুমি মেয়ে বলে করতে পারবা না, তখন তো আর মানে এদের সাথে তো মনে হয় না যে আমি আর কিছু বলে পারবো, এজন্য তখন ওই জায়গাটা ছাড়তে হয়েছে আর কি। না, এইরকম যখন একটা মব ঘিরে ফেলে, আর যেহেতু তোমার বয়স খুবই কম, হয়তো আমি আমার বয়সে হয়তো অনেক ডেসপারেটলি অনেক কিছু রিয়াক্ট করতে পারবো, কিন্তু তোমার মতো একটা অল্প বয়সী বাচ্চা মেয়ে, সে যতটুকু করেছে আমি মনে করি যে যথেষ্টই তুমি সাহসের পরিচয় দিয়েছো। তোমার তোমার যে আমি তোমাকে সবসময় নিরুৎসাহিত করব যে তুমি সিগারেট, আসলে আমাদের কারোরই খাওয়া উচিত না। এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটা না যে আমি সিগারেট খাওয়াকে উৎসাহিত করছি, অফকোর্স কেউ আমরা সিগারেট খাবো না। কিন্তু আমি আজকে যে সম্পাদকীয়টা লিখেছি সেখানেও আমি বলেছি যে ইস্যুটা সিগারেট না, ইস্যুটা হচ্ছে নাগরিক হিসাবে একজন নারীকে আর একজন নাগরিক হিসেবে একজন পুরুষকে ডিসক্রিমিনেট করছে সংবিধান না, দেশের জনগণ। জনগণ এখানে পুলিশ হয়ে যাচ্ছে। তাহলে আসল পুলিশ কি করছে? সুমাইয়া, ওখানে কি কোনো পুলিশ উপস্থিত ছিলেন? আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? ওখানে কোনো পুলিশ উপস্থিত ছিলেন না। আমি যখন সিগারেটটা ধরাবো তার আগে আমি আশেপাশে দেখলাম যে সবাই স্মোক করছে, সবাই স্মোক করা ওটা দেখার পরেই হচ্ছে আমি সিগারেটটা ধরিয়েছি। আর ওরা বলছিল যে আপনাকে বেঁধে রাখবো, বেঁধে রেখে এখন পুলিশ ডাকবো, পুলিশ এসে তারপর ধরে নিয়ে যাবে। আমি বললাম যে আচ্ছা ডাকেন, পুলিশ এসে পুলিশ বিচার করবে, কিন্তু আপনি আমার সাথে গলা উঁচু করে কেন কথা বলছেন? আপনি কি আমাকে মারতে চাচ্ছেন? সে এমন ভাবে তেড়ে আসছিল আমার কাছে যে আমি যদি আর কোনো রিয়াক্ট করতাম এরপর সে আমার গায়ে হাত তুলতো। আচ্ছা, আমি আমি সুমাইয়ার কাছে আবার ফেরত আসবো এবং তখন জানবো যে পরের দিন সম্ভবত তুমি আবার ওই স্পটে গিয়েছিলে এবং তখন তোমার আরেক অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে, আমি সেটার কথা শুনবো একটু পরে। আমি এখন স্নিগ্ধা আপার কাছে আরেকটু যেতে চাই। স্নিগ্ধা আপা, এই যে একটি জায়গায় সবাই স্মোক করছে, যেহেতু পাবলিক প্লেসে স্মোক করা নিষেধ, কিন্তু ওখানে ধরেই নেওয়া হলো ওটা একটা স্মোকিং জোন এবং সেখানে নারী পুরুষ সবাই করতে পারে। তাহলে এই যে নারীকে আলাদা করে দেওয়া, এই যে জায়গাটা আমাদের এখনো আমরা এত, আমাদের চিন্তার জায়গাটা এখনো এত প্রাগৈতিহাসিক চিন্তার জায়গায় রয়ে গেছে কেন? এর কারণ আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপা, আপনাকে মিউট করা আছে আপনার। সরি শামিমা, এই এই জায়গাটাতে আমি একটু ভিন্ন মত দিব আর কি। হ্যাঁ, আমার মতামত একটু ভিন্ন হবে। প্রথম আমি দুটো জায়গা থেকে বলবো, একটু আমাকে ফেরত যেতে হবে।
আপনি লক্ষ্য করবেন, এই আপনি বলেছেন প্রাগৈতিহাসিক, আমি বলবো আমাদের এই অঞ্চলে বরঞ্চ উল্টো ঘটনা ঘটেছে। আমাদের এই অঞ্চলে বেশি দিন লাগবে না, আপনি জাস্ট 10 বছর আগেও যদি গ্রামে যান, গঞ্জে যেতেন, প্রকাশ্য দিবালোকে অনেক একদম প্রান্তিক নারী বলেন, কৃষি কাজ করছে, হ্যাঁ, বয়স্ক নারী বিড়ি ফুঁকছেন, আপনি পাবেন। জমিদার হুক্কা। বাড়িতে টানা হতো, আপনি পাবেন। আমি 2015-তে মনে হয় সাজেকে গিয়েছি, লুসাই একজন নারী, তিনি কাঠ কাটছেন, আমি ওনার সাথে নাস্তা করলাম, আমি বললাম চা খাবেন, উনি বললেন না, আমাকে একটা গোল্ড লিফ কিনে দেন, আমি গোল্ড লিফ খাবো। তো এই যে এটা 2015-র গল্প, আমি সাজেকের কথা বলছি, হ্যাঁ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই অঞ্চলের অনেক কিছু কিন্তু মানে তুলনামূলকভাবে আপনি যদি ইন প্র্যাকটিস দেখেন, এমনকি পোশাকের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার যে গ্রামে প্রচুর এরকম হয়েছে যে সেটা ব্লাউজই পরতো না। আমরা কিন্তু সেটা দেখে এসেছি, আমাদের দাদি নানিদেরকে আমরা সেভাবে দেখে এসেছি, বা যদি পড়তো বোরখা বা হিজাব এগুলো পরার চলতো, আমি দেখিনি, আমার দাদি বা নানি তারা কেউই কখনো পড়েন নাই। কিন্তু মানে এই যে বিষয়টা একটা কোনো এক অদ্ভুত কারণে বাংলাদেশের একটা পার্টিকুলার গত 10 থেকে 12 বছর, অদ্ভুত কারণে বলবো না, আমার মনে হয় আমরা সবাই বুঝি, হঠাৎ করে আমাদের মধ্যে এই বিষয়টা অনেক বেশি দৃশ্যমান হচ্ছে। এটা হচ্ছে আমার একটা প্রথম আর্গুমেন্টের জায়গা, যে এই যে নারীকে আপনার নারীর জন্য যে আদর্শ তৈরি করা, যেটা আপনার মানে সে কথার কথা কেন বলা হচ্ছে যে সে ধূমপান করতে পারবে না, সীমারেখা। হ্যাঁ, হ্যাঁ, একটা সীমারেখা তৈরি করা, এই সীমারেখার ব্যাপারটা খুব বেশি ভিজিবল হচ্ছে আপনার গত 10 থেকে 12 বছরে। এইটা একটা আমার অবজারভেশন, দ্বিমত থাকতে পারে। সীমারেখার আরো আগে ছিল, কিন্তু সীমারেখার যে একটা ভিজিবিলিটি, দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। একটা হচ্ছে আপনার প্রচ্ছন্ন একটা সীমারেখা আপনি অতিক্রম করছেন, সোশ্যালি হচ্ছেন, সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমি যে ভিজিবিলি আপনার প্রতি আক্রমণাত্মক হয়ে যেতে পারি আপনি একটা আচরণ করলে। আমি বেলি রোডে আমার এক স্টুডেন্ট, সে এটা 2017-র গল্প, সে বেলি রোড সম্পর্কে নিশ্চয়ই আমাদের একটা আইডিয়া আছে, বেলি রোডে বাংলা ঢাকা শহরের একটা মানে একটা নাট্যপাড়ার এলাকা, সেখানে তাকে পেছন থেকে আরেকজন নারী বলতেছে, আপনার ওড়না ঠিক করেন। আরেকজন আমার একজন পরিচিত আছে, তিনি বয়স্ক একজন নারী, তার মাথায় ঘুমটা, এবং কে বলছে জানেন, আরেকজন নারী বলছে তার মাথায় ঘুমটা নাই, বলছে যে খুব বাজে ভাবে, একজন বয়স্ক নারী, তার বয়স মনে হয় আপনার 54-55 হবে, তাকে পোক করা হচ্ছে যে এই বয়সেও আপনার যৌবন যায় না, ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়টা, এই বিষয়টা অল অফ এ সাডেন খুব বেশি বাংলাদেশে ভিজিবল হচ্ছে। তাহলে এই যে আপনি প্রশ্ন করলেন যে ও যে এখানে সুমাইয়া আছে, এটা আমি মানে এটা আপনি বলেছেন, আর তারপরে আমি বলছি দায়িত্ব থেকে যে সেটা নারী পুরুষ সবার জন্য ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের এজেন্ডা এটা না। কিন্তু একটা কথা বলতে চাই, সুমাইয়ার ভিডিওটা আমি প্রথম যখন দেখি, সেটা একটা গ্রুপের মধ্যে আসে, সেই গ্রুপের নাম কি জানেন মুনমুন আপা? ফেমিনিজম এজ এ ক্যান্সার। ফেমিনিজম এজ এ ক্যান্সার গ্রুপে প্রথম সুমাইয়ার ভিডিওটা থাকে, এবং আমি না সুমাইয়ার ভিডিও দেখে আগ্রহ হই না, যখন আমার সামনে ভিজিবল হয় আমি বলি ফেমিনিজম এজ এ ক্যান্সার, হোয়াট ইট ইজ, মানে কেন। এই যে বলছি কেন, যে হঠাৎ করে একটা, শুধু নারী না, নারীদের পক্ষে আমরা যারা কথা বলছি, আমরা তো, আমি খুবই দুঃখিত, সম্মানিত বলতে পারছি না, বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে মস্তিষ্ক চিকিৎসা প্রয়োজন। আমরা তো সাংসদকেও দেখছি, তিনি বলছেন ধর্ষণের কারণে নাকি আমরা নারীবাদীরা দায়ী। আগের দিন বলেছেন যে ধর্ষণের কারণে আমরা নারীবাদীরা দায়ী, পরের দিন বলেছেন ধর্ষণের কারণে টি শার্ট দায়ী। তাহলে এই যে একজন, উনি কিন্তু প্রতিনিধি, উনি কিন্তু প্রতিনিধি, সেটা ভিন্ন প্রসঙ্গ উনি কোন কোন দলের প্রতিনিধি, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। উনি যখন সংসদে বসে এই কথাটা বলেছেন, আমাদের সংসদের একজন নারী সাংসদ অথবা অন্যান্য বিবেক বিবেচনা বোধের একজন সংসদ সদস্যের মনে হয়নি এই কথাটার প্রতিবাদ করা উচিত। কারণ তারাও নারীবাদ টার্মটিকে এখনো পজিটিভলি নিতে পারেননি। এবং আমি এখানে আপনার কাছে একটু একটা জিনিস, একটু আমার কথা অবজারভেশন একটু অ্যাড করতে চাই, যে আপনি যেটা বললেন যে হ্যাঁ আমিও দেখেছি আমাদের বাসায় অনেক দীর্ঘদিন ধরে একেবারে আমরা চাচি বলে ডাকতাম, কাজে কর্মে হেল্প করতেন, এরকম উনি সারাদিনের কাজের পরে সিগারেট খাচ্ছেন। তো এই জিনিসটা
ঠিকই এখন অনেক বেড়ে গেছে, অনেক বেশি, কিন্তু আমি কিন্তু মধ্যবিত্ত সমাজে এই মোরাল পুলিশদের, সেটা শুধু সিগারেট খাওয়ার ক্ষেত্রে না, আমি যে কোনো ক্ষেত্রেই আমি মোরাল পুলিশদেরকে কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত সমাজে দেখেছি। আমি বলবো উচ্চবিত্ত সমাজেও দেখেছি, তবে নিম্নবিত্ত সমাজ মানে এক একটা ডাইমেনশন আলাদা, এক একটা ইস্যু নিয়ে তারা জাগ্রত হয়। যেমন ধরেন ব্লাউজ ছাড়া কাপড় পরা, এটা নিম্নবিত্ত সমাজে ওদের ব্লাউজই নেই, তো ওটাকে তারা আসলে কিছুই ধরছে না। বা আদিবাসীরা যেভাবে তাদের খাদ্যাভ্যাস, যেভাবে তাদের পোশাক, সেভাবেই তারা করছে। তো এই যে জায়গাটা, আমি অনির্বাণের কাছে একটু আসতে চাই যে এই যে শ্রেণী বিভেদের একটা জায়গা বা শ্রেণীগতভাবে নানান রকম ভাবে পরিবেশগুলো পাল্টাচ্ছে, বিশেষ করে আপা যেটা বললেন যে হিজাবটা বা হিজাব না পড়লে তাকে করা, লজ্জা দেয়া, যে হিজাব নাই কেন, মাথায় কাপড় নাই কেন, যেটা আগে আমরা দেখি নাই বা ইদানিং বেড়েছে। তো সব মিলে একটা জগা খিচুড়ি মতো সিচুয়েশন। আমি অনির্বাণের কাছে এটা জানতে চাই। মানে আমার কাছে আসলে জগা খিচুড়ি ঠিক মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে মানে এই যে মোরাল পুলিশিং বা বাধা দেওয়ার যে ব্যাপারটা, সেটা হয়তো এক এক সময় এক একটা অজুহাত এসছে এবং এক এক ভাবে বাধা দেওয়া হয়েছে। একটা সময় তো আমরা সেটা ছোটবেলা থেকে বইয়ে পড়েছি যে মেয়েদেরকে স্কুলে যেতে দেয়া যাবে না, সো এটা একটা মোরাল পুলিশিং এক সময় ছিল। মেয়েদেরকে কলেজে ইউনিভার্সিটিতে পাঠানো যাবে না, সেখানে এক ধরনের একটা বাধা ছিল। মেয়েরা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না, সেখানেও কিন্তু এক ধরনের একটা মোরাল পুলিশিং আছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে কৃষি ক্ষেত্রে, যেমন একটা ছোট্ট এক্সাম্পল যদি আমরা দিই, যে কৃষি কাজ করার ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হচ্ছে মেয়েরা কায়িক পরিশ্রম করবে, কিন্তু কোন বীজ ব্যবহার করা হবে কিংবা যে ফসলটা তৈরি হবে সেই ফসলটা কোথায় বিক্রি হবে, কত দামে বিক্রি হবে এবং কার কাছে বিক্রি হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু তাদের কাছে নাই। কারণ সমাজ বলেছে যে মেয়েরা এই টাকা পয়সার হিসাব বুঝে না। সে পরিশ্রম করবে, কিন্তু টাকার উপরে অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণের যে আসল জায়গাটা, সেখানে তাকে ওই যে আবার মোরাল পুলিশিং, যে ভালো মেয়েরা টাকা ঘাটে না বা ভালো মেয়েরা বাজারে যায় না। এবং এটা আমরা দেখেছি যখন আমরা মাঠে কাজ করতে গেছি, তখন দেখেছি যে আহ আহ, ফসলটা ফলাচ্ছেন বাড়ির যিনি ভদ্রমহিলা উনি, কিন্তু বাজারে গিয়ে বীজ উনি কিনবেন না, কারণ ভালো মেয়েরা বাজারে যায় না বা ভালো ঘরের মহিলারা বাজারে যায় না। তো ওইটাও কিন্তু এক ধরনের মোরাল পুলিশিং। কাজে এই মোরাল পুলিশিং যে আসলে ছিল না তা কিন্তু না, মোরাল পুলিশিং আছে। এবং এক একটা অর্থনৈতিক স্ট্রাটাতে, এক একটা ইকোনমিক স্ট্রাটাতে পুলিশিং এর ধরনটা আসলে এক এক রকম, কিন্তু প্রক্রিয়া কিন্তু এক, যে কে ভালো কে মন্দ, এবং তাকে তাকে কোনো না কোনো ভাবে অর্থনৈতিক কাঠামো থেকে দূরে রাখতে হবে, তাকে কোনো না কোনো ভাবে সিদ্ধান্ত গ্রহণ করার কাঠামো থেকে দূরে রাখতে হবে, তাকে কোনো না কোনো ভাবে তার নিজস্ব ব্যক্তিগত মতামত প্রকাশ করা থেকে দূরে রাখতে হবে, এবং কোনো না কোনো ভাবে তাকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে হবে। মধ্যবিত্ত সমাজে ওই একই রকম, যে ভালো বাড়ির মেয়েরা সন্ধ্যার পরে বাইরে থাকে না, সূর্য ডোবার আগে মুরগির ঘরে ঢোকার মতো করে ঢুকতে হবে। এবং এটা খুব রিসেন্ট একটা খুব বেশি পুরনো ঘটনা না। যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, তখনও তো রোকেয়া হল, শামসুন্নাহার হলের গেট সন্ধ্যার সময় বন্ধ হয়ে যেত। সূর্যাস্ত আইন ছিল, এবং এটার জন্য লড়াই করতে হয়েছে। এবং কেউ এটা ভাবে নাই যে এটার ইকোনমিক কনসিকুয়েন্সটা আসলে কত গভীর, যে মেয়েরা সন্ধ্যার পরে টিউশনি করতে পারছে না, নাটকের রিহার্সেলে যেতে পারছে না, কিংবা আমরা যখন বিতর্ক করছি তখন তাদেরকে আলাদা করে পারমিশন নিয়ে থাকতে হচ্ছে। এই যে একটা আইন তাদেরকে আবার মার্জিনালাইজ করে ফেলছে। ঠিক একইভাবে আমরা যদি পেশাগত জায়গায় দেখি, দেখবো যে এখানে একটা অন্যরকম মার্জিনালাইজেশন হচ্ছে। সেটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, স্টেম, এই যে বিজ্ঞান প্রযুক্তিতে মেয়েরা পড়ে না। কারণ মেয়েরা কি পড়বে? মেয়েরা বাংলা পড়বে বা মেয়েরা অন্য কিছু পড়বে। এই যে বিজ্ঞান থেকে মেয়েদেরকে দূরে সরিয়ে রাখা, তারপরেও যে কয়েকজন মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে বা মেডিসিনে যাবে বা অন্য টেকনিক্যাল লাইনে পড়বে, তাদেরকে প্রতি পদে পদে আলাদা করে। আরে মেয়েরা কি অঙ্ক পারে নাকি, মেয়েরা কি লজিক বুঝে নাকি, কাজের জায়গায় তাদেরকে এই যে একটা ইয়ে করে দেওয়া, যে আলাদা করে সরিয়ে রাখা, এই যে একটা সিস্টেমেটিক এবং স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশন,
সেটা ধর্ম দিয়ে হোক, সেটা শিক্ষা দিয়ে হোক, সেটা কাজের ক্ষেত্রে নিয়ম দিয়ে হোক, এটা তো হচ্ছে, এবং এইটার চেহারাটা সবসময়ই ছিল। এটা খালি ইকোনমি এবং সময় অনুযায়ী অজুহাতটা পরিবর্তন হচ্ছে। সো এইটা আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর স্নিগ্ধা আপা যে কথাটা বললেন, এমপিদের ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ ওনারা কি বলছেন, আমাদের সংসদের কোয়ালিটি অফ ডিবেট তো আসলে আমরা জানি আসলে কতটা কোয়ালিটি হয়, কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট সিগন্যালিং ফাংশন আছে। সেটা হচ্ছে আহ একজন নির্বাচিত প্রতিনিধি বা তথাকথিত নির্বাচিত প্রতিনিধি যখন নাকি সংসদে দাঁড়িয়ে কোনো একটা কথা বলেন, সর্বোচ্চ প্রতিষ্ঠানে দাঁড়িয়ে, সেটা কিন্তু সমাজকে একটা সিগন্যাল দেয় যে ইট ইজ ওকে। কারণ একজন প্রতিনিধি, একজন শিক্ষিত মানুষ কিংবা একজন সমাজের উঁচু স্তরের মানুষ কোনো একটা কাজকে এন্ডোর্স করেছেন, এবং এই এন্ডোর্সমেন্টটা খুব শক্ত একটা সিগন্যালিং ফাংশন হিসেবে কাজ করে, যে যারা সুমেয়ার সঙ্গে ওইরকম কাজ করেছে তারা প্রশ্রয় পেয়েছে, তারা মনে করেছে যে দেশের আইন সভার একজন প্রতিনিধি মনে করেন এটা, কাজেই আমি ঠিক, হ্যাঁ, কাজে আমার আমি এই পেছনে কাজটা একটা শক্ত আবার করতে খুঁটি পারবো, এই খুঁটি কাজটা আছে আমি আমার আবার শক্ত। করতে পারবো, কারণ আমার প্রতিনিধি এটা মনে করেন, এবং আমরা একটা ভ্যালিডেশন পেয়ে গেছি। somebody has endorsed and validated our ideas। এবং এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একটা বিপদ এবং ক্ষতির কারণ। এটা খুব হালকা কথা না, উনি যে কথাটা বলে ফেলেছেন সেটা খুব হালকা কথা না, এটা খুব গভীর একটা একটা বিষয়, এবং এটার একটা খুব গভীর ইম্প্যাক্ট আছে। কাজে এটা আমাদেরকে ভাবতে হবে যে এই সিগন্যালিং ফাংশন গুলো ঠিকভাবে কাজ করছে কিনা, সমাজের এই সিগন্যালিং গুলো কে কাকে কি কাজে উৎসাহিত করে। আমার যেটা স্নিগ্ধা আপার শুরুর কথাটা, যেটা এখানে আমরা দেখছি যে আসলে একটা স্টেরিওটাইপিং, যে শুধু স্টেরিওটাইপিং না, যে একটা সমাজে একেবারে ক্ষমতার নিচে অবস্থানকারী জনগণ থেকে শুরু করে একদম উঁচুতে অবস্থানকারী, বিত্তের নিম্নে অবস্থানকারী, একদম উচ্চবিত্ত, মানে প্রতিটা স্তরেই নানান ধরনের স্টেরিওটাইপিং আছে, এবং কেউ কেউ এই স্টেরিওটাইপিংটাকে ইউজ করছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেটার ধর্মীয় উদ্দেশ্য আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং সেটার আলটিমেট ইম্প্যাক্টটা কিন্তু আমাদের সোসাইটির উপর পড়ে, আমাদের অর্থনীতির উপরে পড়ে। কারণ যদি আমার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া যায়, আমার অর্ধেক জনসংখ্যার যদি আমার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার মেয়েরা সেই অর্থে ঘরের বাইরে যাবে না। তাদেরকে যদি ঘরে ঢুকানো যায়, তাহলে কিন্তু আমার সেই যে একটা জিডিপির বড় অংশ নারী আর্ন করছে, সেটাকে কিন্তু আমি আটকে দিলাম। তো এই যে আমি একটু সমাধানের জায়গাতে কথা বলতে চাই, যে আমরা তো এগুলো আলোচনা করলাম, যে আমরা কিছুটা জানি যে এগুলো ঘটছে আজীবন আমরা, কিন্তু আমি এটার একটা সমাধান চাই। আমি এটা থেকে আমি সুমাইয়ার কাছেও যাব, যে আমরা এই যে আমি একটা মেয়ে, আমি বের হই, আমার লাইফে আমি দেখেছি যে আমাকে নানান রকম স্টেরিওটাইপিং এর মুখোমুখি হচ্ছে, ইভেন আমার বাসাতেও হয়েছে, আমাকে বলা হয়েছে নানা রকম কথা। কিন্তু আমি যে ফাইট ব্যাক করেছি, এই ফাইট ব্যাকের শক্তিটাও কিন্তু আমাকে নিজেকে কালেক্ট করতে হয়েছে। আমাকে কিন্তু কেউ কখনো মোটিভেট করে নাই যে তুমি হও, এটা আমি কেন জানি করছি। তো এখন সুমাইয়ার কাছে আমার একটা প্রশ্ন, এবং সুমাইয়ার কাছে আমি একটু জানতে চাই যে সুমাইয়া, তোমাদের জেনারেশন, তোমরা কি ফাইট ব্যাক করছো, বা তোমরা কি ফাইট ব্যাক করার মতো সেই এনার্জিটা রাখো? কারণ স্টেরিওটাইপিং তো আছেই, কিন্তু এই স্টেরিওটাইপিং আছে বলে তো আমি বসে থাকবো না, আমি এটাকে ফাইট ব্যাক করব। এই ফাইট ব্যাক কতক্ষণ তুমি ফাইট করবে এই সমাজের বিরুদ্ধে? আনমিউট করতে হবে তোমাকে। আচ্ছা, আমি যেটা করছি, আমার মনে হয়েছে যে আমাকে আমার মতো বাঁচতে হবে, আমার মেরুদণ্ড সোজা করতে হবে। তাই আমি, হ্যাঁ, বয়সে কম হতে পারে, আমার এই সময় আমার মানে যতটুকু করা যায় আমি ওইটুকু করে নিজের পায়ে দাঁড়িয়ে ওইভাবে চলছি। কিন্তু দেখা যায় যে আমার বয়সটা যখন বলেন, তো তখন ভার্সিটির ক্যাম্পাসের কথা, যে ওরা আমাকে কোণঠাসা করে রাখে। হ্যাঁ, আমি ওদের সাথে মিশে যাই, ওদের সাথে গল্প করি, বাট ওদের আলোচনা বা ওদের চিন্তা ভাবনার জায়গাটাই হয় অন্যরকম।
ওদের কাছে হচ্ছে যে হয় আমি মানে বুড়ো হয়ে গেছি বা এই টাইপ কিছু, যে না আমি একদম উচ্ছন্নে গেছি, মানে ওদের চিন্তা ভাবনা হচ্ছে এগুলো নিয়ে ভাবা যাবে না। এখন কিন্তু কেউ আমাদের কেউ এই তো আছে যে তোমার মতো করেই ভাবে, তোমার মতো করে ভাবে, এরকমও তো কিছু ছেলে মেয়ে নিশ্চয়ই আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। আমি আমার ডিপার্টমেন্ট এখনো পাইনি, যাই হোক, কিন্তু আমার বয়সী আমি পেয়েছি। এই জন্যই হয়তো মানে যে আচ্ছা ঠিক আছে, যে এইরকম একটা সময় ও আমাকে জানালো যে ভেঙে পড়ো না, আমার সাথেও হয়েছে। তো ওই জায়গাগুলো আচ্ছা ঠিক আছে, মানে একা না, একেবারেই একা না, থেমে যাওয়া যাবে না, যতটুকু যাওয়া যায় যতটুকু ফাইট করা যায়। সিস্টার, ওর কথায় যেটা আমরা একটা জায়গা আসতে পারি যে সিস্টারহুড, যে ভয় পেও না, আমার সাথেও হয়েছে, বা আমার সাথেও হ্যাঁ আমি ভয় পাইনি, যে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ছেলেমেয়েরা নিজেদের মতো করে যারা ভাবে, যারা একরকম ভাবে, তারা নিজেদের মধ্যে কানেকশন তৈরি করছে, একজন আরেকজনকে কাঁধ দিচ্ছে। আপা, স্টেরিওটাইপিং এবং এই যে এক ধরনের রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র বা বলেন কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু ইস্যুস তৈরি করা, মেয়েদেরকে কোণঠাসা করা, এক এক বারে বারে নানান ইস্যু সামনে নিয়ে এসে মেয়েদেরকে, নারীবাদকে, নারী অধিকারকে প্রশ্নবিদ্ধ করা এবং মেয়েদেরকে ভিকটিম ব্লেমিং করা, এই যে বারবার আসছে বিষয়গুলা, এই বিষয়টাকে আমরা ভাঙবো কিভাবে? সমাধানটা কোথায়? আপা আনমিউট করতে হবে। সরি, একটা কথা আমাকে বলতে হবে, যেটা হচ্ছে যে আসলে রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু এই যে আপনি বললেন সমাধানটা কোথায়, কারণ আমরা যেটাকে বলি যে রাষ্ট্র, মানে মিশেল ফুকোর একটা ধারণা আমাকে এখানে একটু বলতেই হবে। তো মিশেল ফুকো বলেছিলেন, পিরোক্তকণার একটা ধারণা দিয়েছিলেন, মানে হয় কি, রাষ্ট্র কারো ঘরে যেতে পারে না, রাষ্ট্রের পক্ষে ঘরে যাওয়া সম্ভব না। তো রাষ্ট্র করে কি, আমি সহজ করে বোঝানোর জন্য বলছি, নিয়ন্ত্রণ করার জন্য এমন কতগুলো মোরালকে নার্চার করে, এমন কতগুলো মোরালিটিকে নার্চার করে, যে রাষ্ট্রের হয়ে ঘরে ঘরে আপনি ওই প্রতিনিধিত্বটা করা শুরু করবেন। আমি খোদ ওই প্রতিনিধিত্বটা করা শুরু করব, আমি আমার বাবা, আমি মা, আমি বলা শুরু করব। যেমন লক্ষ্য করে দেখেন, রাষ্ট্রের দায়িত্ব কিন্তু একটা মেয়েকে নিরাপত্তা দেয়া, হ্যাঁ, কিন্তু রাষ্ট্র কিন্তু ব্যর্থ। তো এই ব্যর্থতাটা রাষ্ট্র স্বীকার করবে না, রাষ্ট্র এমন একটা মোরালিটি তৈরি করবে যে সন্ধ্যার পর যদি আমার মেয়ে বাইরে থাকা মানে বিপজ্জনক। বাবা বলবে, সন্ধ্যার পরে কি কোনো ভালো মেয়ে বাইরে থাকে? মা বলবে, সন্ধ্যার পরে কি। আসল গল্পটা হচ্ছে এখানে রাষ্ট্র ব্যর্থ, সে কি করছে, মোরালিটিটাকে নার্চার করছে। আমি এবং আপনি স্বপ্রণোদিত হয়ে এমন সব চর্চাটা করছি যাতে করে আমি রাষ্ট্রের যে ব্যর্থতাটা সেটাকে ঢাকতে পারি। এখন আপনি যে বললেন সমাধানটার পথটা কি, সমাধানের বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রকে নারী বান্ধব হয়েছে কিনা এটা কিন্তু ভাবতে হবে। আমি প্রায়ই বলতে শুনি যে এখানে অবশ্যই আমাদের জিডিপির একটা বিশাল অংশ আসছে গার্মেন্টস, আমাদের যারা নারী শ্রমিক আছেন তাদের হাত থেকে, কিন্তু সেই গার্মেন্টসটাকেও কিন্তু আমরা নারী বান্ধব করতে পারিনি মুনাফা। আজও কিন্তু সেই গার্মেন্টসে আমরা এতটুকু করতে পারিনি যে তাদেরকে একটা মানে একটা পিরিয়ডের, মানে পিরিয়ড চলাকালীন সময় একটা প্যাড, একটা স্যানিটারি ন্যাপকিন প্যাড, সেটা আমরা তাদেরকে বিনামূল্যে দিয়ে দিব, সেইটুকু জায়গাতেও কিন্তু আমরা যেতে পারিনি। আমরা আমাদের নারী শ্রমিককে সৌদি পাঠাচ্ছি, তার কি বেহাল দশা হচ্ছে সেটাও কিন্তু আমি আপনি দেখতে পাচ্ছি। কাজেই আসলে কি আমাদের রাষ্ট্র, যদিও অনেকে বলে, আপনি একটা জিনিস কি, মানে অর্থনৈতিক শক্তির সাথে যুক্ত হওয়া আর প্রকৃত অর্থে ক্ষমতায়িত হওয়ার মধ্যে তো অনেক পার্থক্য আছে। রাষ্ট্রকে নারী বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, এই জায়গায় বাংলাদেশ রাষ্ট্র অনেক পিছিয়ে। এই এই যে চর্বিত চর্বণ আছে, রেটোরিক টার্ম আছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সো আমাদের দেশে অনেক এম্পাওয়ার হয়ে, দিস ইজ সাউন্ডস ভেরি রেটোরিক। আমি আপনি যে কর্মক্ষেত্রে আছি সেই কর্মক্ষেত্রে আছি ঠিকই, সেই জায়গাটাতে কিন্তু যাওয়ার জন্য আমাদের একটা দীর্ঘ সময়ে মানে একটা ফাইট করে যেতে হয়েছে, কিন্তু সেটাই বা কতখানি আপনার নারী বান্ধব। আজও আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানে গত বছর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে প্রথম আপনার একটা চাইল্ড কেয়ার সেন্টার খোলা হয়েছে। তাহলে কি 2019-এ এসে প্রথম একটা চাইল্ড কেয়ার সেন্টার খোলা হয়েছে, যেটা কিনা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার সুবিধা পায়নি, আমি তো পাইনি। তাহলে নারী বান্ধব কোনো পরিবেশ তো এখানে নাই।
কেন বলছি, এই যে ভালো মেয়ের দায়িত্বটা বা ভালো করা, এই যে স্টেরিও টাইপ করা বলছেন যেটাকে, স্টেরিও টাইপ করা হচ্ছে রাষ্ট্রের একটা কৌশল। এই স্টেরিও টাইপকে আপনি তখনই ভাঙতে পারবেন আপনি ফাইট দিতে পেরেছেন, আপনি এককভাবে ফাইট দিতে পেরেছেন। আমরা এখানে একক 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 শক্তি করে কিন্তু মানে যখন আপনি মানে কোনো সমাধান হবে না, আপনাকে সংগঠিত হতে হবে। মানে আপনি একক একক ভাবে করতে পারেন, কিন্তু যখন আপনি একসাথে হবেন, সিস্টারহুডটাকে যেটা বললেন আপনি, সেটাকে যখন সামনে নিয়ে আসতে পারবো এবং আমরা যখন এজেন্ডা ভিত্তিতে কাজ করতে পারবো, তখন কিন্তু আমাদের খুব বড় একটা পেছানোর জায়গা, আমাদের ম্যানিফেস্টো নাই। আমাদের একটা ম্যানিফেস্টো তৈরি করা ভীষণ ভাবে জরুরি। আমাদের নারীবাদীদের বলেন বা যারা আমাদের সমমনে আছি, তাদের একটা ম্যানিফেস্টো তৈরি করা উচিত। আমাদের এই অধিকারগুলো নিশ্চিত করতে হবে, তা না হলে আমরা পারবো না। আমরা কিন্তু নারী উন্নয়ন নীতিটা করতে পারিনি, আমরা কিন্তু নারী উন্নয়ন নীতি করতে ব্যর্থ হয়েছি। আমরা সম্পত্তির অধিকারের সমান বন্টন নিশ্চিত করতে পারিনি। এই বিষয়গুলো কিন্তু এমনি এমনি হচ্ছে না, কারণ একটা পক্ষ আছে এবং রাষ্ট্র যত যাই বলে সেই পক্ষ রাষ্ট্র নার্চার করছে, যে কারণে আমরা পারছি না। এটা একটা বাস্তবতা। এই রাষ্ট্রের ব্যর্থতা রাষ্ট্র অন্যভাবে ঢাকার জন্য নানান রকম কৌশল করছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের পক্ষে কি খুব বেশি দিন টিকে থাকা সম্ভব হবে? যেহেতু এ কারণেই বলছি যে টিকে থাকা, আমি বলছি যে অন্য যে রাষ্ট্রগুলা যারা নারী বান্ধব পরিবেশ তৈরি করছে, যারা নারীবাদ নিয়ে ভাবছে, যারা নারীবাদকে আগামী দিনের একটি খুবই প্রয়োজনীয় তত্ত্ব হিসেবে স্বীকার করে নিচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই যে লিঙ্গ বিলুপ্তিকরণের কথাই ভাবা হচ্ছে। এখন তো আমরা নারী পুরুষ তো অনেক পিছিয়ে আছি, আমরা এখনো স্টিল আমরা নারী পুরুষ নিয়ে, সভ্য জগতে লিঙ্গ বিলুপ্তিকরণ, লিঙ্গ নিয়ে কেউ আলোচনা করবে না। এই যে জায়গাটাতে চলে গেছে, আমরা যদি সেখানে রাষ্ট্র হিসেবে যদি নানা রকম মোরাল পুলিশ তৈরি করে ঘরে বাইরে মেয়েদেরকে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দিয়ে যদি আমরা আমাদের ব্যর্থতার জায়গাটাকে কুয়াশাচ্ছন্ন করতে চাই, সেক্ষেত্রে রাষ্ট্রের পক্ষে কি এগিয়ে যাওয়া সম্ভব হবে? অনির্বাণের কাছে জানতে চাই। না, আমি আসলে তো একটু ইকোনমিক্স পড়েছি এবং কাজ করি ওইটুক জায়গাতে। তো আমার কাছে এই প্রশ্নটা আসলে একটা ইকোনমিক কোয়েশ্চেন। মুনমুন যে কথাটা আগে বলেছে যে হাফ অফ দ্য ওয়ার্কিং পপুলেশনকে ইকোনমির বাইরে রেখে আসলে কি ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর তারপরের প্রশ্নটা হচ্ছে যে কোয়ালিটি অফ এনগেজমেন্ট, যে আমি তাদেরকে অর্থনীতিতে সম্পৃক্ত করলাম, বাট কতটুকু করলাম এবং কিভাবে করলাম, এবং আসলে কোয়ালিটি এনগেজমেন্টের জায়গাটা দিলাম কিনা। এবং ঘুরে ফিরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সম্পদের ওপরে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে কিনা নারীদের। তো এখন আমার কাছে একটু মানে রাষ্ট্র ব্যাপারটা আমার কাছে একটু অ্যাবস্ট্রাক্ট লাগে। আমি একটু বুঝতে পারি না যে আসলে রাষ্ট্রের ডেফিনেশনের শুরু কোথায় আর শেষ কোথায়। কাজে আমি একটু ব্যক্তিকেন্দ্রিক জায়গা থেকে জিনিসটাকে সমাধান খোঁজার চেষ্টা করি, তারপরে একটু রাষ্ট্রের দিকে যাব। আমার কাছে মনে হয় যে সমাধানের একটা বড় জায়গা হচ্ছে আমি মানুষ হিসেবে বা আমি পুরুষ হিসেবে বা আমি নারী হিসেবে আমার লড়াইয়ের জায়গাটা বা আমি আমার জায়গা থেকে সম অধিকার বা বা ওই যে অ্যাফার্মেটিভ অ্যাকশন যেটা নেয়ার কথা সেটা আমি নিয়েছি কিনা। আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, আমি কারো ভাই, আমি কারো বন্ধু, আমি বাবা, আমি স্বামী এবং আমি পুত্র। সো এই প্রতিটা পরিচয়ের জায়গা থেকে আমি সম অধিকার প্রতিষ্ঠা করা এবং মোরাল পলিসিং এর জায়গাটাকে রুখে দাঁড়ানো, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট করে রোল আছে। সো ওই রোলে থেকে আমি ওই কাজটা করছি কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। রাষ্ট্র আমাকে চাপিয়ে দিবে, রাষ্ট্র আমাকে কর্নার করবে, এটা স্বাভাবিক। রাষ্ট্র তাই চায়, যারা ক্ষমতায় থাকে তারা তো আমাকেও কর্নার করবে বিকজ অফ মাই রিলিজিয়াস আইডেন্টিটি অথবা বিকজ অফ মাই ইডিওলজি। কারণ রাষ্ট্র তো বিরোধিতা পছন্দ করবে না, কারণ তাহলে ক্ষমতা সংহত করতে সবসময় অসুবিধা। এটা রাষ্ট্রের ক্যারেক্টার, পুঁজির ক্যারেক্টারও হয়তো তাই। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি হিসেবে আমার যে যতগুলো ভূমিকা আছে সমাজে, এবং কোনো জায়গায় কিন্তু আমি আবার পেশাগত জায়গায় আমার একটা নির্দিষ্ট ভূমিকা আছে। কোথাও আমি সিদ্ধান্ত গ্রহণ করি নেতা হিসেবে ওই প্রতিষ্ঠানের, কখনো আমি
কলিগ হিসাবে পিয়ার লেভেলে কাজ করি, কখনো কখনো আমি আমার রিপোর্টিং বসদেরকেও দেখি। তো ওই পেশাগত জায়গায় কি আমি আমার কাজটা ঠিকভাবে করছি কিনা, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রশ্ন। তারপরে আসে প্রতিষ্ঠানের প্রশ্নটা, প্রতিষ্ঠান আমাকে ইনসেন্টিভাইজ করছে কিনা ওই কাজটা করার জন্য, যে আমি কি আসলে কারণ আমি তো মানুষ, আমি তো ইনসেন্টিভে রেসপন্ড করব। কাজে কর্মক্ষেত্রে, স্কুলে, খেলার জায়গায় এই এই আইনগুলো বা এই প্র্যাকটিসটা আসলে হচ্ছে কিনা। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেটা আমার জন্য খুব কষ্টের। সেটা হচ্ছে আমার মেয়ে যে স্কুলে পড়ে, সেই স্কুলে শনিবার দিন সেলাইয়ের ক্লাস হয়। দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে সেই সেলাইয়ের ক্লাসটা শুধু মেয়েরা করে, এবং আমি আজ পর্যন্ত এটা বুঝে উঠতে পারি না সেটা হচ্ছে যে সেলাই কেন শুধু মেয়েদেরকে শিখতে হবে। কারণ আমি যখন প্রবাসে একা বাস করি, আমার শার্টের বোতাম ছিঁড়ে গেলে তো আমার এই জিনিসটা শিখতে হবে। এইটা একটা লাইফ স্কিল। তো এই প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান কি করে একটা স্টেরিওটাইপিং তৈরি করছে এবং সেটাকে রিএনফোর্স করছে যে সেলাই ক্লাসে মেয়েরা যাবে না। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান যদি এটাকে না বদলায়, এবং আমি বাবা হিসেবে যদি স্কুলকে গিয়ে না বলতে পারি যে আমার মেয়ে কেন ওই স্কুলে থাকবে, কিংবা আমার মেয়ে যখন নাচের ক্লাসে যায় সেখানে নাচের ক্লাসে ছেলেরা নাচ শেখে না, কেন ছেলেরা নাচ শিখবে না, কেন নাচটা কেবল মেয়েদের ব্যাপার। আমি আমার আমার দায়িত্ব হচ্ছে এখানে যে আমার ছোট জায়গা থেকে আমি এই পরিবর্তনটা কেন করতে পারছি না, আমি কেন প্রশ্ন স্কুলে গিয়ে করা। বলতে পারছি না যে এটা কেন হচ্ছে। এটা হচ্ছে একটা বিষয়। অনির্বাণ, ছোট্ট একটা জিনিস অ্যাড করি, আপনি বলাতে আসলে সরি। না, গার্হস্থ্য অর্থনীতি নামে কিন্তু একটা কোর্স ছিল, কিন্তু ওই কোর্সটা কেন ছেলেরা নেয় না? ছেলেদের কৃষি বিজ্ঞান, বাইন্ডিংস কিন্তু নাই। কৃষি বিজ্ঞান। হ্যাঁ, না না, এটা কিন্তু কোনো বাইন্ডিংস নাই, মানে এটা কিন্তু কোনো বাইন্ডিংস নাই, মানে বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু এরকম কোথাও বলা নাই না, যে আপনি ছেলে হলে মেয়ে হলে কেউ নেয় না কিন্তু। অথচ না। গার্হস্থ্য বিজ্ঞান কিন্তু অর্থনীতি যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখন বর্তমানে একটা ছেলের জন্য ভীষণভাবে জরুরি। এমন না যে exactly, মানে আমি যখন দেশের বাইরে একা বাস করছি, রান্নাটা আমার জন্য একটা লাইফ স্কিল। আমার বেঁচে থাকার প্রাথমিক অনুষঙ্গ হচ্ছে আমাকে রাঁধতে পারতে হবে, নয়তো আমাকে না খেয়ে থাকতে হবে, অথবা অনেক বেশি পকেটের পয়সা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। তো এটা তো আসলে স্টিরিওটাইপিং এর জায়গা না, এটা একটা লাইফ স্কিলের প্রশ্ন, এবং আমাদেরকে আমাদের জায়গা থেকে এই এই প্রশ্নটা তুলতে হবে যে এই স্টিরিওটাইপিংটা আমি আমার যে ভাই কিংবা পিতা কিংবা পুত্র, এই জায়গা থেকে আমি এই প্রশ্নটা করছি কিনা, এটা হচ্ছে একটা। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমি একটা জিনিস খুবই মনে করি, সেটা হচ্ছে যে মেয়েদের অধিকারের কথা যতক্ষণ পর্যন্ত, বা মহিলাদের অধিকারের কথা যতক্ষণ পর্যন্ত শুধু মহিলারা বলবে, ততক্ষণ পর্যন্ত এটাকে স্টিরিওটাইপ করাটা খুব সহজ হবে এবং এটাকে দমানোটা খুব সহজ হবে। কাজেই প্রথম যদি ভাঙতে হয়, সমাধান যদি খুঁজতে হয়, তাহলে সমাধান খুঁজতে হবে নারী এবং পুরুষ একসঙ্গে একসাথে কি করে এই সমাধানটা খুঁজছে। নারীর সম্পদের অধিকার বা বা উত্তরাধিকার আইন নিয়ে যদি লড়াই করতে হয়, এবং সেই লড়াইটা যদি কেবল বাংলাদেশের মহিলারা করেন, তাহলে এই লড়াইকে বন্ধ করা এবং ঠেকিয়ে দেওয়া খুব সহজ। কারণ তখন এটাকেও স্টিরিওটাইপ করা সম্ভব, এটাকে একটা জেন্ডার বেস স্টিরিওটাইপিং করা সম্ভব, এটাকে লাইফস্টাইল বেস স্টিরিওটাইপিং করা সম্ভব, এটাকে রিলিজিয়ন বেস স্টিরিওটাইপিং করা সম্ভব, এটাকে পলিটিক্যাল স্টিরিওটাইপিং করা সম্ভব। অনেকভাবে এটা এই ব্যাখ্যাটা অন্যদিকে নিয়ে যাওয়া যায়। কাজে আমার মনে হয় যে যারা আজকে বাংলাদেশের নারীদের অধিকার এবং নারী প্রাগ্রসরতা নিয়ে কাজ করছেন, তাদের কাছে অনুরোধ যে আপনারা পুরুষদেরকে নিয়ে আসতে হবে সাথে, বিকজ এইটা কেবল নারীদের লড়াই না, এইটা সমাজে মানুষ হিসেবে বেঁচে থাকার সবার লড়াই হতে হবে। কারণ আমি যদি একটা ডিসক্রিমিনেশন ঠেকাতে না পারি, তাহলে আমি পুরুষ কোনো না কোনো ভাবে ডিসক্রিমিনেশনের শিকার হব, যে জিনিসটা আমরা কেউ বুঝতে পারছি না। শেষ কথা, সমাধানের জায়গাটা হচ্ছে বিচার হতে হবে। এই যে ভিডিওটা উঠলো, এই ভিডিওটা তো আসলে একটা আইনের লঙ্ঘন, সাইবার বুলিং। তো আমার যদি এই আইনটা থেকে থাকে, তাহলে সেই আইনে যে ভিডিওটা তুলেছে, কারণ এখন এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আমি যদি ভিডিও তুলে দিতে পারি, তাহলে আমি তাকে আরো কোণঠাসা করে ফেলতে পারি। সুমাই, কোনো মামলা কি হয়েছে? আমি একটু সুমাইয়ের কাছে এই প্রসঙ্গে জেনে নিই, কোনো মামলা কি হয়েছে? আনমিউট করে বলতে হবে, আনমিউট করতে হবে। সুমাইয়া, তোমার আনমিউট করতে হবে। সরি, মামলা হচ্ছে 4টা ভিডিও।
মামলা হয়নি, জিডি করা হয়েছে। আর তারা এখন হচ্ছে রীতিমতো কান্না করছে, পায়ে ধরছে। তারা বলছে যে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে তারা ক্ষমা চাইবে, যেভাবে বলতে বলি সেটাই করবে, কিন্তু মামলাতে যাতে না জড়ানো হয়। তো তাদের এখন এই সাবমিসিভ জায়গাতে তারা আসলো কিভাবে? কিসের চাপে? কারা চাপটা আচ্ছা, দিয়েছে তাদের? চাপটা দিয়েছে হচ্ছে যে সাইবার ক্রাইম থেকে তাদেরকে যখন 4টা ভিডিও তাদেরকে বলা হলো যে এই ভিডিও নামাতে হবে, তারপর হচ্ছে যে যখন এই জিনিসটা হয়ে গেল, আর ওই যে বারেক যিনি উনি তো আমাকে মানে যা তা বলেছে, শাসাচ্ছিল, কিন্তু 71 টিভি, সময় টিভিতে উনি বলেছে যে সে আমাকে খুব বোন বোন হিসেবে মানে বুঝিয়েছে, আমি বুঝি নাই, এরকম হয়েছে সিচুয়েশন, কিন্তু ভিডিওটা তো আছে। তো আমি তার সাথে কথা বললাম যে আমার যে আপনি মানহানি করলেন, মানে পরিবার থেকে শুরু করে সমাজ, সোশ্যাল মিডিয়া, কোনো কিছুই বাদ যায়নি, আমি এখন লিগ্যাল অ্যাকশন নিব। তো তারপর হচ্ছে যে যে এরকম কিছু করবেন না, যেহেতু র্যাব থেকে, সাইবার ক্রাইম থেকে ফোন করা হয়েছিল, সো ওই একটা ভয় তাদের মধ্যে আছে। তো এখন বলছে যে আমি লাইভ করব, আমি প্রকাশ্যে ক্ষমা চাইবো সবার কাছে, তবুও মানে আইনের আওতায় যাতে না যেতে হয়। অনির্বাণ যেটা বলছিলেন যে আইনের জায়গাতে আসতে হবে। মানে আমার কথা হচ্ছে যে ওর তো দুইটা জায়গা এই বিষয়টার। একটা হচ্ছে ব্যক্তি হিসেবে ও অবমাননার শিকার হয়েছে এবং ওকে মানহানি করা হয়েছে, কাজেই রাষ্ট্রের নাগরিক হিসেবে তার বিচার পাওয়ার অধিকার আছে। কারণ আমার রাষ্ট্রে কেউ আমাকে, এটা সাংবিধানিক ভাবে আইনগতভাবে স্বীকৃত যে এটা আমার অধিকার, যে আমাকে যদি অবমাননা করা হয় তাহলে আমি রাষ্ট্রের কাছে বিচার চাইতে পারবো। আবার ওই রাষ্ট্র বলছি, বাট প্রতিষ্ঠানের কাছে যেতে হবে এবং প্রতিষ্ঠানের একটা দায়িত্ব আছে। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট অ্যাক্টস অ্যাজ এ সিগন্যালিং ফ্যাক্টর। যে আমরা যখন নাকি আইন করে একটা আইন করব, সেই আইনের যখন এনফোর্সমেন্ট হবে, সেই এনফোর্সমেন্টটা কিন্তু সমাজকে আবার একটা সিগন্যাল দিবে। যেমন বঙ্গবন্ধু হত্যার পরে যখন নাকি ইন্ডেমনিটি করে হত্যার বিচার বন্ধ করে দেওয়া হলো, সেটা শুধুমাত্র একটা হত্যার বিচার বন্ধ হলো তা কিন্তু না, এটা আইনের শাসন প্রতিষ্ঠা হলো না, এবং রাষ্ট্রে ওই সিগন্যালটা আসলো যে এখন এই সমাজে হত্যা করে পার পেয়ে যাওয়া যায়। কাজেই বিচার না হবার যে ইম্প্যাক্টটা, এইটাও কিন্তু খুব গভীর একটা ইম্প্যাক্ট, যে এটা এন্ডোর্স করে যে অপরাধ করলে পার পেয়ে যাওয়া যায়, কাজে আমি আবার অপরাধ করতে পারবো, অথবা অন্য আরেকজন অপরাধ করতে উৎসাহিত হবেন। কাজে যখন আমরা ইন্ডেমনিটি রদ করে বঙ্গবন্ধু হত্যার বিচার হলো, তখন কিন্তু এটা আবার সিগন্যাল দিল যে না, হত্যা করে, অপরাধ করে এই সমাজে পার পাওয়া যাবে না। কাজেই আজকে সুমাইয়ার যে অভিজ্ঞতাটা, যে আজকে যদি আইন তার নিজের অবস্থানে আসে এবং অপরাধকারী যদি শাস্তি পায়, শাস্তির তো একটা এক্সাম্পলারি ফাংশন আছে। উই সেট অ্যান এক্সাম্পল যে এই সমাজ অন্যায় হজম করবে না, নারীর প্রতি হাত তুলে বা অবমাননা করে পার পাওয়া যাবে না। এইটা যত বেশি হবে, তত আমার কাছে মনে হয় যে স্নিগ্ধাপা যে কথাটা বললেন যে রাষ্ট্র অন্তত পক্ষে খানিকটা হলেও ওই সিগন্যালটা সমাজে দিবে যে এই প্রতিষ্ঠান নারীর পক্ষে দাঁড়াবে। কাজে এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে এই বিচার হওয়াটা, যে কোনো অপরাধের বিচার হওয়াটা খুব জরুরি। কারণ এটা শুধুমাত্র ব্যক্তিকে রিকনসাইল করতে সাহায্য করে তা না, এটা সমাজে এই সিগন্যালটা দেয়। এবং আমার কাছে মনে হয় যে যদি একটা নৈতিক শিক্ষা দিতে হয়, তাহলে এই নৈতিক শিক্ষা দিতে হবে যে না, এই অপরাধ করে পার পাওয়া যাবে না, কাজে অপরাধ করো। এক্স্যাক্টলি। স্নিগ্ধা আপার কাছে শেষ জায়গাতে আমরা প্রায় শেষে চলে আসছি। স্নিগ্ধা আপার কাছে শুনতে যে এই যে অনির্বাণ যেটা বললেন যে রাষ্ট্রকে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে যে অপরাধ করে পার পাওয়া যায় না, এই জায়গাটা রাষ্ট্রের ভূমিকা আছে। কিন্তু আমরা কিন্তু আমাদের আরেকটা জিনিস দেখি যে রাষ্ট্র এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে যে আইন, আমি নিজে মনে করি যে মেয়েরা মামলা করতে চায়, মেয়েরা আইনগত পথে বিচার চায়, কিন্তু মেয়েরা এই যে বিচার প্রক্রিয়ার যে জটিলতা, নানান রকম একদম দীর্ঘমেয়াদী হেনস্থা, তারপরে পারিবারিক ভাবে মানে নানা রকম স্টেরিওটাইপিং এখানেও আছে, যে আবার তুই থানা পুলিশ করবি, এরকম একটা ব্যাপার আছে। তো এইখানে যে একটা অনির্বাণ যেটা বলছিল যে ব্যক্তিগত পর্যায়েও একটা আমাদের বৈপ্লবিক চিন্তা করতে হবে, আমাকে প্রশ্ন করতে হবে, আমাকে দাবি করতে হবে। এবং আপনার যেটা কথা যে শুধু ব্যক্তিগত পর্যায়ে না, এটা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের ভেতর দিয়ে আসতে হবে।
আপা, আপনি কি মনে করেন যে ব্যক্তিগত প্ল্যাটফর্মের এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, অবশ্যই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের শক্তি বেশি, কিন্তু যতদিন না হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে প্রতিটা মেয়েকে এই ইনিশিয়েটিভটা এবং এই দাবিটা নিয়ে সামনে আসাটা জরুরি কতটা, যে আমি মামলা করব, আমাকে হেনস্থা করলে আমার বিচার পাওয়ার অধিকার আছে? আপনার কাছে শুনতে চাই। আমি শুধু একটা কথা বলবো যে অনির্বাণ খুব চমৎকার বলেছেন, অনেক কিছুই কভার করে দিয়েছেন, আমি শুনছিলাম। সেটা হচ্ছে কি, দুটো বিষয় দেখেন, একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে একটা হচ্ছে যে আসছে না। আপনি এটা আমি আজকে ফেমিনিস্ট ফ্যাক্টরের কথা বলছি বলে বলছি না, এই যে একটা প্ল্যাটফর্ম আছে, আমি বিচার করব ডেফিনেটলি। এই যে আমার যে প্রতিঘাত গুলোর মুখোমুখি আমি হচ্ছি এবং আমার ভেতরের মধ্যকার যে দহনটা হচ্ছে, সেই দহনটা যদি আজকে আমি এই ফেমিনিস্ট ফ্যাক্টরের জায়গাতে যদি লিখতে পারি, বলতে পারি, সেটাও কিন্তু একটা সাইকোলজি তৈরি করে, সেটাও কিন্তু একটা মনস্তত্ত্ব তৈরি করে। তো সেই জায়গাটাতে আমাদের কিন্তু কথা বলতে হবে, অর্থাৎ উই নিড টু বাস্ট আউট। এটা খুব জরুরি। এই বাস্ট আউটটা যদি আমি না হই, কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এই রাষ্ট্র আমার পক্ষে না থাকার পরেও, দীর্ঘসূত্রিতা না থাকার পরেও, আজকে যে এটা খুব পজিটিভ। কিন্তু এই যে আমি শুনছিলাম সুমাইয়া যখন বলছিল যে প্রেশার ফিল করেছে, আমরা কিন্তু এই জায়গাটা রিচ করতে পেরেছি যে হ্যাঁ, এখন তুমি কিছু বললে, মানে সব যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, ভিডিওটা সামনে আর ভাইরাল হওয়ার কারণেই হোক, এই যে একটা সাপোর্ট, একটা মোরাল সাপোর্ট কিন্তু সোসাইটির একটা চাং অফ পিপুল সেও কিন্তু দিচ্ছে। এবং এই যে চাপটা তৈরি হয়েছে যে আজকে আপনি একটা মেয়েকে কিছু বললেই পার পেয়ে যেতে পারবেন, ব্যাপারটা কিন্তু এটা না। এই যে সচেতনতা তৈরি হয়েছে, এটা কিন্তু খুবই আশাব্যঞ্জক। এবং এটা যত যাই বলেন, এটা কিন্তু নিজের ওই যে ব্যক্তিগত আউটবাস থেকে হোক, এই যে প্ল্যাটফর্ম গুলা হোক, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কাজ করার কারণে হোক, কিছুটা কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে। তো এই জিনিসটাকে নার্চার করাটা এখন কিন্তু খুবই জরুরি। আমাদের কিন্তু থেমে থাকলে কোনো মানে হবে না। আরেকটা ছোট কথা বলতে চাই, যেমন দেখেন, ধর্ষণের জন্য ঠিকই ওয়ান স্টপ ক্রাইসিস আছে, ধর্ষণের মতো একটা কিছু হলে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য এ ধরনের ওয়ান স্টপ ক্রাইসিস আছে। আমি মনে করি আমাদের যে বিভিন্ন আইনি প্রতিষ্ঠানগুলো আছে, সেটা হতে পারে আইন সালিশ কেন্দ্র অথবা বিচার, আমাদের এটা ভাবতে হবে যে একটা মেয়ে তার ভার্বাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাসল্ট বা এই যে আপনার তাকে যে করা, টিচ করা, এই বিষয়গুলা নিয়ে যেন আমরা এরকম একটা সাপোর্ট সেন্টার যেন আমরা করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। কি হবে না হবে সেটা আমি জানতে চাই না, যেমন যেখানে যদি কেউ বিচার চেতে চায়, তাকে সে যেন সেই হেল্পটা পায়, তাকে যেন গভর্নমেন্টের তরফ থেকে অথবা কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে। আমরা তো ভলেন্টারি কাজ করছি না, আমরা যেখানে কথা বলছি, এই যে মুনমুন আপা আপনি যে কাজটা করছেন, সেটাও কিন্তু আমার কাছে ভলেন্টারি মনে হয়। মানে এটা ভলেন্টারি একটা সাপোর্ট আমরা কিন্তু নিজেদের মধ্যে থেকে করছি। তাহলে যদি এরকম অনেকেই পাওয়া যেতে পারে যে যার বিচারের জন্য যে যাচ্ছে যে প্রক্রিয়া, তার যে আইনি জটিলতাগুলো আছে, সেখানে সে সাপোর্টটা পেতে পারে, আমরা তাকে গাইড করতে পারি, তাহলে হয় কি বিষয়গুলো অনেক সহজে না হোক, অ্যাটলিস্ট একটা রাস্তা তৈরি হয়। এবং এই চাপটা আমাদের দিতে হবে যে আমাদের একটা ফোন কলের, যেমন আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে করেছি, মানে করতে পেরেছি কিন্তু সফল করতে পারিনি। তো এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বলেন বা আমাদের আজকে একটা মেয়ে, সে যেটাই হোক, সুমাইয়া তো তাও আপনার ইসেতে পড়ে, মুনমুন আপা সে তো একটা ভার্সিটিতে পড়ে, এটাও কিন্তু তার অনেক বড় শক্তি, এটাকে আমরা ভুলে গেলে হবে না। তার যেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিচয়, সেটা কিন্তু অনেক বড় একটা শক্তি। কিন্তু আমি ভাবি যে যদি আজকে মনে করেন কথার কথা গফরগাঁওয়ের কোন একটা স্কুল কলেজে পড়া মেয়ে, সে কি সুমাইয়ার মতো হলে মানে ব্যাপারটা কি এভাবে হতো? তো তাদের জন্য কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং এই জন্য আমাদের কিছু সাপোর্ট সেন্টার তৈরি করতে হবে এবং আমরা যেখানে আছি তাদেরকে সেই জায়গা দিতে হবে। এই যে ফেমিনিস্ট ফ্যাক্টর, তাকেও এরকম সুযোগ করে দিতে হবে যে তোমার ভেতরের যত দহন আছে বা তোমার ভেতরের যে শুধু দহন কেন, কি সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছে, নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে কিন্তু সে যেতে পারে, যেটা হয়তো সে কাউকে বলতে পারছে না, ছদ্মনামে হলেও তাকে লেখার সুযোগটা করে দেন, তাকে কথা বলতে দেন, তখন কিন্তু আমরা একটা সমাধান পেতে পারি। এই থ্যাংক ইউ। একদমই তাই। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমরা আসলে এই যে ব্যক্তিগত আগুনগুলোই কিন্তু সমষ্টিগত আগুন জ্বালাবে। আগুন এখানে খুবই পজিটিভ আগুন। এবং আমরা ফেমিনিস্ট ফ্যাক্টর সবসময়ই এই জায়গাটায় আছি
আমাদের নানান রকম বিভাগ আছে যে সমস্যা সমাধান চেয়ে আমাদের কাছে লিখতে পারে, আবার মনের কথাও লিখতে পারে, আউটবাস্টও করতে পারে এখানে সেখানে, নিজের নামে ছদ্মনামে যেভাবেই হোক লিখুক, কথা বলুক। এবং কথা বলাটা যে, এবং অনির্বাণ যেটা বলছিল যে শুধু নারী না, পুরুষকেও কথা বলতে হবে, পুরুষকে প্রশ্ন তুলতে হবে। এই যে আমার মেয়ে কেন সেলাইয়ের ক্লাসে যায়, ওর ক্লাসমেট ছেলেটা কেন যাচ্ছে না, এটাকে আমরা তুচ্ছ করে দেখার কিছু নাই। এই যে সিগারেট ইস্যুটা, অনেকে দেখছে যে সিগারেট ইস্যু একটা তুচ্ছ ইস্যুটা সিগারেট না, বা ইস্যুটা সেলাইয়ের ক্লাস না, ইস্যুটা হচ্ছে এই যে বৈষম্যের জায়গাটা। এবং বৈষম্য, লিঙ্গ বৈষম্য কিন্তু সব বৈষম্যের সাথে কানেক্টেড, শ্রেণী বৈষম্যের সাথেও কানেক্টেড, অর্থনৈতিক বৈষম্যের সাথে কানেক্টেড, সামাজিক বৈষম্যের সাথে কানেক্টেড। লিঙ্গ বৈষম্যকে নারীর মেইলি বিষয় বলে এতদিন আমরা অবহেলা করে তুচ্ছ করেছি, কিন্তু আলটিমেটলি এই বৈষম্যই পৃথিবীকে নতুন করে ভাবাচ্ছে, নতুন করে চিন্তা করছে। এখন আমরা একটু ছোট্ট, সরি আমি আর কি লাস্ট মোমেন্টে বললাম, এটা ভাবার মানে প্রতিক্রিয়া হিসেবে কি হয়েছে, আজকে ডেইলি স্টারে আমরা দেখতে পাই দেশের 80% পুরুষ মানসিক নির্যাতনে ভোগে। লিঙ্গ বৈষম্য নারীর ব্যাপারটা না, এই যে চাপিয়ে দেওয়ার গল্প বা স্টেরিওটাইপে এটা একটা গল্প, নারীর ক্ষেত্রে না, যে সমাজে হয় বা শিকার হয়। অনির্বাণ তো এক্ষেত্রে বলবে যে, ও বলতে পারবে যে পুরুষতন্ত্র বা পিতৃতান্ত্রিক যে সমাজ, এটা কিন্তু পুরুষও তো নির্যাতনের শিকার। এবং অনির্বাণ নিশ্চয়ই এখানে একটু ছোট করে বলবে কিছু, যে হ্যালো বেবি, আমার মেয়েও একটু আগে এসে আমাকে অনেক রকম মুখভঙ্গি করে গেছে একটু আগে দূর থেকে। না মানে এই যে পুরুষদেরকেও যে স্টেরিওটাইপ করা হয়, সেটাও কিন্তু একটা কঠিন ব্যাপার, যে পুরুষরা কাঁদে না বা তোমাকে শক্ত থাকতে হবে। এই যে পুরুষদের মানসিক যন্ত্রণা, মানে মানসিক চাপ তো যে কারো হতে পারে, মানুষ হলেই মানসিক চাপ থাকবে, তো সেটার কেন একটা মানে লিঙ্গ ভিত্তিক বিভাজন হতে হবে? আমাকে কেন অকারণে রাফ এন্ড টাফ থাকতে হবে সবসময়, এবং আমাকে সবসময় প্রমাণ করতে হবে যে আমার কোনো ভালনারেবিলিটি নাই, এবং এই যে ভালনারেবিলিটি না থাকাটা প্রমাণ করা এবং কনস্ট্যান্টলি চাপের মধ্যে থাকা নিজেদের মধ্যে, এটাতে আমি আসলে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছি। তো আমরা কিন্তু কেউ কখনো ভাবি না যে পুরুষ হিসেবে সমাজ এই যে মোরাল পলিসিংটা আমার উপরেও কিন্তু সার্টেন এক্সপেকটেশন, সার্টেন স্টিরিওটাইপিং চাপিয়ে দিচ্ছে, এবং আমি যখন এটা ভাঙতে চাইছি, এটা কিন্তু আমার জন্য একটা লড়াই, যে আমি রান্নাঘরে যাই এবং আমি রাখতে পারি, এইটা অন্য অনেকের জন্য, কারো জন্য ঈর্ষার বিষয়, কারোর জন্য এটা অস্বস্তির বিষয়। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, যে পুরুষরাও যে চাপের মধ্যে থাকে। এবং কে জানে, এমনও তো হতে পারে যে আমারই কোনো বন্ধু হয়তো রান্নাঘরে যেতে চায়, ও রান্না করতে চায়, ওর জীবনের স্বপ্ন শেফ হওয়া, কিন্তু ছোটবেলা থেকে ওকে বোঝানো হয়েছে যে ছেলেরা রান্নাঘরে যাবে না, ছেলেরা রান্না করবে না, তো ও মানসিক যন্ত্রণার শিকার হলো না, ও মোরাল পলিসিং করে এটা তো বঞ্চিত হলো তার স্বপ্ন থেকে, তার প্যাশন থেকে। তো ও হয়তো, কেউ একজন হয়তো ফ্যাশন ডিজাইনার হতে চায়, কিন্তু বলা হবে যে সেলাই, জামা কাপড় বানানো পুরুষদের কাজ না, এটা মেয়েদের কাজ, মেয়েরা সেলাই করবে। তো তাহলে এই যে আমি মোরাল পলিসিং কে স্টেরিওটাইপিং করে আমি কিন্তু আস্তে আস্তে পুরুষদেরকেও আসলে বঞ্চিত করছি। কাজেই এটা সিগারেট খাওয়ার বিষয় না, এটা সেলাই ক্লাসে যাওয়ার বিষয় না, এটা এই বিতর্কটা একটা বড় বিতর্ক, যে আমি মানুষকে তার লিঙ্গ ভিত্তিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কি করে তাকে তার পূর্ণ সত্তার বিকাশ ঘটাবো, তার যে সর্বোচ্চ পটেনশিয়ালটা আছে, এই পটেনশিয়ালটার সবচেয়ে বড় বিস্তার, বিকাশটা কিভাবে হবে এবং কোথায় হবে। তো এটাই হচ্ছে আসলে আমার মনে হয় যে বিতর্কটার বিষয়। বাট বাকি সবাই বিতর্কটাকে বিভিন্ন ভাবে সিগারেটের দিকে নেবে, অন্য দিকে নেবে, এদিকে নেবে, সেদিকে নেবে, কিন্তু ফেমিনিস্ট ফ্যাক্টরের মতো প্ল্যাটফর্মের দায়িত্ব হচ্ছে বিতর্কটাকে ঠিক জায়গায় রাখা, বিতর্কটা যেন ডিরেলড না, বিতর্কটা যেন অন্য কোনো দিকে চলে না যায়। এবং একই সাথে এই যে সুমাইয়ার মতো যারা নতুন প্রজন্ম, তাদের কাছে আমাদের এই জায়গাটা রিচ করা, যে তোমরা কথা বলো, তোমরা প্রতিবাদ করো, তোমরা তোমাদের দাবির জায়গাটায় অনড় থাকো, যেটা ন্যায্য দাবি,
এবং নিজেকে নারী হিসাবে, পুরুষ হিসাবে, অন্য কোনো লিঙ্গ হিসাবে দেখার আগে দেখার কোনো দরকারই নেই আসলে। আমি মানুষ, দ্যাটস ইট। আমি কি লিঙ্গ এটা খুবই মাইনর একটা কোয়েশ্চেন, এটা খুব নেসেসারি একদমই না। আমার মেধা কতটুকু, আমার পরিশ্রম করার ক্ষমতা কতটুকু, সেটা ইম্পর্টেন্ট। আমার খুব ভালো লাগছে, আজকে খুব ভালো একটা আলোচনার জায়গায় গেলাম এবং আশা করছি যে আমরা এই স্টেরিওটাইপিং এর জায়গাগুলোকে বারবার স্পর্শ করব, বারবার আঘাত করব, বারবার আলোচনা আনবো, কারণ সব সমস্যার মূলে এই জায়গাগুলো, এবং এইটাকে পুঁজি করেই কিছু মানুষ ব্যবসা করছে, এইটাকে পুঁজি করে কিছু লোক ফায়দা লুটছে। হ্যাঁ, এই যে মানুষের সেন্টিমেন্টটাকে, যে নারী তো কোমল, নারী নারী ভালো থাকবে, নারী কোমল থাকবে, সুতরাং ও ঘরে থাকবে, এইটাকে ও পুঁজি করছে, এই মানসিকতাটাকে ও ক্যাশ করছে। তো এই জায়গাটা আমরা ধরবো, এবং আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি খুব শিগগিরই আমরা আবার নতুন কোনো আলোচনায় এই অতিথিদেরকে আমাদের মাঝে পাবো। ফেমিনিস্ট ফ্যাক্টরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন এবং ফেমিনিস্ট ফ্যাক্টরে পড়ুন, ফেমিনিস্ট ফ্যাক্টর লিখুন, ফেমিনিস্ট ফ্যাক্টরকে সব ধরনের সহযোগিতা এবং সমর্থন দিয়ে যান। সবার জন্য অনেক ভালোবাসা। শুভরাত্রি। আপনাকে অনেক ধন্যবাদ।